সম্ভ্রান্ত সাঁওতাল পরিবারের সবচেয়ে ছোট ছেলে ছিলেন। আমার দাদা ছিলেন গ্রাম প্রধান এবং একজন পুরোহিত। আমার দুই দাদি, বড় দাদি নিঃসন্তান ছিলেন অনেকদিন, তারপর দাদা আবার বিয়ে করেন। ছোট দাদির বেশ কয়েকজন ছেলে মেয়ে হয়, অনেক পরে বড় দাদির দুই ছেলে হয়। আমার জ্যাঠামশাই এবং আমার বাবা, আমার দাদা নানা ধরনের দেবদেবীর পূজা করতেন, সেই সাথে হয়তো অশুভ শক্তিরও আরাধনা করতেন। সাঁওতালদের মধ্যে ডাইনি বিদ্যার চর্চার কথা শোনা যায়, সে ব্যাপারে আজ কিছু বলছি না। দাদা যাদের আরাধনা করে লালন করতেন তাদেরকে বলা হতো গুড্র বঙ্গা। এটা সাঁওতালি ভাষা মনে হয়, আমি ঠিক বাংলাটা আমার এটা পড়ে মনে হলো গুড্র বঙ্গা। দাদার ঘরে কয়েকটি গুড্র বঙ্গা ছিল, দেখতে বামনাকৃতির বা বাচাকৃতি, সুবোধ, সুন্দর এবং মাথার চুলে জটা। অনেক সাঁওতাল তান্ত্রিক এদের নিজের ঘরে লালন করেন আপন সন্তানের মতো। এরাও গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে পিতা মাতা মনে করে। এদের পালার উদ্দেশ্য হলো যে এরা অন্যের ধন চুরি করে গৃহকর্তাকে ধনবান করে তুলবে। কোনো বাড়ি থেকে সামান্য বাকি চাল বা পয়সা চুরি করে আনে যদি, তাহলে দেখা যায় যে বাড়ি থেকে চুরি করে এনেছে তারা দিনে দিনে দরিদ্র হয়ে পড়ে, আর যার জন্য চুরি করা হয় সে ধীরে ধীরে ধনবান হয়ে ওঠে। এই সহজ পথে ধনী হবার জন্য গুড্র বঙ্গাদের পালককে দিতে হয় চরম মূল্য, তাকে আপন ঔরসজাত সন্তান উৎসর্গ করতে হয় বঙ্গাদের উদ্দেশ্যে। শুধুমাত্র একটি সন্তানে তারা তৃপ্ত হয় না, বাড়িতে নতুন কোনো সন্তান হলেই গুড্র বঙ্গারা তাকে খাবার জন্য অস্থির হয়ে পড়ে। এভাবে আমার দাদাকেও ছোট দাদির কোলে জন্ম নেওয়া বেশ কয়েকজন সন্তানদের উৎসর্গ করতে হয়েছিল। বড় দাদি ছিলেন বেশ বুদ্ধিমতী, তিনি তাই দুই ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন, পরবর্তী যারা দুজনেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। বাবা বলতেন তিনি যখন ছুটিতে বাড়ি যেতেন তখন কোনো কোনো নিঝুম দুপুরে দেখতেন ছোট ছোট অপরিচিত শিশুরা এ ঘর ও ঘর ছুটোছুটি করছে, কখনো উকি মেরে বাবাকে দেখছে। দাদি নাকি বলতেন ওরা তার ভাই। দাদি বহু কষ্টে বাবাকে রক্ষা করেছেন তাদের সেই অদ্ভুত ভাইদের হাত থেকে। আজও কোনো গৃহস্থের বাড়িতে গুড্র বঙ্কারা প্রতিপালিত হয়। তো আমরা খুবই চাইবো, অবশ্যই চাইবো যে আপনি যদি পরবর্তীতে সময় করতে পারেন ডেফিনেটলি আপনি আমাদের স্টুডিওতে আসবেন এবং এই ঘটনাটা আমাদের সামনে সরাসরি শেয়ার করবেন, আমরা খুব খুশি হব। আচ্ছা যাই হোক, আমাদের SMS করার নিয়মটি আবারও আমি বলে দিচ্ছি। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদেরকে এনামুল SMS করেছেন যশোর থেকে, বিপাশা দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন, আরাফাত বলেছেন অল দ্য বেস্ট ইনফরমেশন। আচ্ছা এই যে এটা বললাম একটি কথা হয়তো তিনি বলেছেন, হ্যাঁ এই ইনফরমেশনটা আমার কাছেও ছিল না আসলে, আমি সেই জন্যই চাচ্ছি। আচ্ছা আমাদেরকে SMS-টি যিনি পাঠিয়েছে, আমাদেরকে যে মেলটি যিনি করেছিলেন তার নামটাও আমি বলি, তার নামটি হচ্ছে এলিজাবেথ মারান্ডি। তিনি আমাদের SMS-টি ইমেলটি করেছিলেন, সেই ইমেলটি আমি পড়ে শোনালাম। তাফসিন আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অর্পিতা, ইমন, ইয়াসু আমাদের SMS করেছেন, আবির আমাদেরকে SMS করেছেন, মজার ভূত, ব্ল্যাক এভেল, ফরহাদ, তালহা সহ আরো অনেকে। আমরা চলে যাব আবারও আমাদের আরেকটা ঘটনায়, এবং সেই আমরা কিছুদিন আগে ওই যে বলছিলাম যে রাস্তাঘাটে এরকম চলার সময় নানান ধরনের ভেজাল হয় এবং দেখা যায় যে হঠাৎ করে সামনে হুট করেই কেউ সামনে চলে আসে। তো সেরকম একটা ঘটনা আমরা এখন শেয়ার করব আপনাদের সাথে, এবং আমাদেরকে আবারও আপনি প্লিজ ঘটনাটা শুরু করে আবার নামটা একটু বলে দিন, যেহেতু চেহারা দেখা যায় না, আমাদের একটা প্রতিবন্ধকতা আছে। আই এম শাহরিয়ার। রাইট, শাহরিয়ারের গলা শুনে বুঝে ফেলবেন যে সেটা শাহরিয়ার আগে একটা ঘটনা বলেছে এবং এখন আরো একটা ঘটনা সে বলতে যাচ্ছে। ওকে, জি ঘটনাটি বেশি দিন আগের না, ঘটনাটি আজকে থেকে সপ্তাহখানেক আগের। রাইট। তো আমি আমার ফ্রেন্ড আমরা রংপুর যাই, রংপুর লালমনিহাটে। আপনার ফ্রেন্ড একটু হাই করুক না, একটু শুনি আমি। আই এম খালেদ। রাইট, খালেদের ঘুম এসছে মনে হয়, খালেদের গলা শুনে মনে হলো। রাইট। তো যেটা হচ্ছে যে আমরা যাই ওখানে আপনার রংপুর লালমনিহাট, ওখানে আরেকটা স্পেস আছে বুড়িমারি, এটা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। আমি গিয়েছি বর্ডার ক্রস করে একবার। তো ওখানে যাওয়ার আপনার লালমনিহাট ক্রস করার পর বুড়িমারি যাওয়ার রাস্তার পাশে প্রচুর গাছপালা এবং প্রচুর তামাক বাগান আছে, তামাক চাষ হয়, প্লাস খুবই চমৎকার ভিউ, আর একটা ব্রিজ পরে বোধহয়। হ্যাঁ, তিস্তা ব্যারেজ। রাইট। তো যেটা হচ্ছে আমরা আপনার রংপুর লালমনিহাট থেকে বুড়িমারি যাওয়ার পথে 30 কিলোমিটার ক্রস করার পর একটা স্পেস আছে দরগারপার নাম। আচ্ছা, ওখানে দরগারপার হওয়ার যে রিজনটা ওটা হচ্ছে আপনার ওখানে কিছু আমরা পীর আউলিয়া যাদের বলি তাদের মাজার আছে। ওকে, এই জন্য ওটাকে পবিত্র স্থান, এই জন্য ওটাকে বলা হয় দরগারপার। রাইট। তো আমি এখন যে ঘটনাটা বলবো, যারা ওই রোডে গিয়েছে কিংবা ইন্ডিয়াতে ওই রোডে যাওয়া যায়, দার্জিলিং যেতে হলে যেতে হয় বাইপাস, চিকন রোড, অনেক চিকন রোডের মধ্যে গাড়ি চলে এরকম। তো ওই রোডে যারা নাইট শিফটে যারা মুভ করেছে আজ পর্যন্ত, কিংবা যারা যে বাস ড্রাইভাররা চালায় কিংবা হেল্পাররা চালায়, তাদের এক্সপিরিয়েন্স আছে, প্লাস যারা জার্নি করেছে তারা অনেকে দেখেছে। আমি একবার ওইখান দিয়ে ওই দিক দিয়ে গিয়েছিলাম, ওই দিক দিয়ে মনে হয় সম্ভবত শিলিগুড়ি বা এদিকে যাওয়া যায়। তো দরগারপাড় এলাকাটাতে আজকে থেকে প্রায় 40-45 ইয়ার্স আগে একটা বরযাত্রা যাচ্ছিল। তো তখন এত অত্যাধুনিক ছিল না, রাস্তাঘাট ছিল না, একটা গ্রাম অঞ্চল ছিল। এমনিতেই আপনার রংপুর লালমনিহাট একটু ব্যাকওয়ার্ড স্পেস। তো যাওয়ার পথে ডাকাতরা হামলা করে, সেখানে হামলা করার পর ওই ফ্যামিলির সবাইকে কিল করে এবং
মেয়েটাকে মেরে ফেলে। রাইট। মেরে ফেলার পর থেকে এই জিনিসটা স্টার্ট হয়। ওকে। ওইটা সবাই দেখা যায় যে একটা মহিলা, মহিলা বলা ঠিক হবে, একটা মেয়ে, তুমি 18 to 20 ইয়ার্স ওল্ড এর একটা মেয়ে, তা লাল শাড়ি পরা, এজ লাইক বিয়েতে যে শাড়ি পরে মেয়েরা ওরকম শাড়ি পরে, এবং ফুল অফ অর্নামেন্টস। আচ্ছা। ফুল অফ অর্নামেন্টস তারা মেয়েটা রোড ক্রস করে, যে সাইড থেকে সে ক্রস করা স্টার্ট করে সেটা হচ্ছে আপনার একটা লেকের মতো। আচ্ছা। ওখান দিয়ে, আর যেটা হচ্ছে যে ওই স্পেসটাতে অলমোস্ট 5 কিলোমিটার এর মধ্যে কোনো বাড়িঘর নেই। আচ্ছা। তো মেয়েটা রোড ক্রস করে হাতে ডান দিকে চলে যায়। তো ডান দিকে যে স্পেসটা আছে আপনার তামাক ক্ষেত যেটা বলে, আর তারপরে হচ্ছে ধান ক্ষেত। ওদিকে কোনো বাড়িঘর নেই, আর ওখানে যদি কেউ যায় তাহলে দেখা যাবে যে কেউ ওয়াক করে যাচ্ছে। রাইট। তো মেয়েটা যখন যায় তামাক ক্ষেতটা পার হওয়ার পর সে ভ্যানিশ হয়ে যায়। ওকে। এবং মেয়েটা যখন হেঁটে যায় তার পা থেকে মাটি থেকে তার পা মিনিমাম 1.5 ফিট গ্যাপ থাকে। এক কথা বলতে গেলে যে শূন্যে ভেসে যায়। আচ্ছা। তো প্রথমে আমরা ঘটনাটা দেখি যে সাডেনলি একটা মেয়ে ক্রস করলো। তো বাস, ওই রোডে বাস 130-40 স্পিডে চলে, অনেক স্পিডে। তো আমি জিজ্ঞেস করলাম আমাদের যে ছিল আপনার কন্ডাক্টর ছিল, তাকে জিজ্ঞেস করলাম হোয়াট দিস থিংস। তো সে বললো যে ভাইয়া এটা আসলে, সে আমাকে ঘটনাটা বললো। তো বলার পর আমি আর খালেদ ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে যাবো, হোয়াট দিস থিং, দেখবো এটা আসলে হিস্ট্রিটা কি। তো আমরা যাই, আমাদের সাথে ক্যামেরা ছিল। তো আমরা যাওয়ার পর ঠিক আমরা ওখানে অলমোস্ট 1টা থেকে ওয়েট করা স্টার্ট করি। ওকে। 1টা থেকে স্টার্ট করার পর 3টা ক্রস করে ফেলেছি আমরা, কিছু না, জাস্ট গাড়ি ঘোড়া আসতেছে, জাস্ট কুকুর দৌড়াদৌড়ি করতেছে, নাথিং এলস। আর ওদিকে চাঁদ উঠেছিল, এই জন্য পুরো ভিউটা ক্লিয়ার ছিল যে অন্ধকার না বুঝে দেখতে পারবো কিছু মুভ করলে। অলরাইট। তো সাডেনলি আপনার 340 to 350 এই টাইমটাতে সাডেনলি দেখলাম যে হঠাৎ করে কোথা থেকে একটা মহিলা রোড ক্রস করছে। ওকে। রোড ক্রস করে এবং আমরা তার পিছনে যে দেখবো যে সে কোথায় যায়। তার আগে আমি একটা কথা বলে রাখি যে ওই এত রাতে একটা আজ পর্যন্ত যারাই সেই মেয়েটার পিছনে গেছে তারা আজ পর্যন্ত কেউ ফিরে আসে অলমোস্ট 20 to 25 প্রচলিত আছে, এবং সবাই জানে এবং তার পিছনে কেউ নেয় না। প্রায় 20-25 জন তার পিছনে গেছে, এবং যারা সেই তামাক আপনি গিয়েছিলেন কারণ আপনার কথাগুলো বিশ্বাস হয়নি, একদমই বিশ্বাস হয়নি। আমার মনে হয়েছিল যে হয়তো বা এরকম ডাকাতি করার জন্য কিংবা সামথিং কিছু একটার জন্য। তো তামাক ক্ষেতটা ক্রস করার পর আর কেউ ফিরে আসেনি। তো আমরা যখন যাই, আমাদের হাতে ক্যামেরা ছিল, খালেদের হাতে ক্যামেরা ছিল। তো আপনি দেখছেন খালেদের হাতে এখন ব্যান্ডেজ করা ছিল। তো যখন আমরা যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা। আমরা ক্ষেতটা ক্রস করতে পারি তামাক ক্ষেতের ভিতরে, তার আগে ভ্যানিশ হয়ে গেছে, আপনাদের সামনে একদম হারিয়ে যায়। হ্যাঁ, এবং তামাক ক্ষেত অত উঁচু হয় না, 2 ফিট হাইয়েস্ট। রাইট। এবং আমি যারা সবাই দেখেছেন জানি না, অনেকটা যে লাউয়ের পাতার মতো ছোট 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 ছোট। তো সাডেনলি খালেদ, আমি সামনে মুভ করতে কোথায় গেল, হয়তো বসে পড়ছে, আমি কোথাও খুঁজতেছি। তো সাডেনলি খালেদ, আমি পিছনে রাখতেছি খালেদ তুই কই। তো ঘুরে দেখি খালেদ নাই, জানিস। তো আমি দৌড়াতে থাকি। তো এর মধ্যে সাডেনলি আমার হাত থেকে আমার হাতে কেমন ভিজা ভিজা লাগতে থাকে। তো তাকিয়ে দেখি আমার হাত থেকে ব্লিডিং হচ্ছে। আমার হাতে আপনি দেখাইছেন। তো বাট তামাক ক্ষেত, আমার হাইট 5'11", সো আমার তো 2 ফিট, দু হাত উঁচু জিনিস কিন্তু আমার হাত কাটতে পারবে না। তো তামাক ক্ষেতের মধ্যে এরকম কিছু থাকার কথা কিছু নেই। তো আমি যখন ব্যাক করে আসার পর দেখি খালেদ মাটিতে পড়ে আছে। আচ্ছা। তো আমি খালেদকে যখন জিজ্ঞেস করি যে খালেদ কি হয়েছে, তুই এখানে তুই পড়ে গেছিস নাকি সামথিং। তো খালেদ বললো যে না আমি পড়ে যাইনি, আমার মনে হলো যে কেউ অনেক জোরে আমার ঘাড়ের মধ্যে থাপড় দিছে। ঘাড়ের মধ্যে থাপড় দিয়েছে এবং তারপর সে পড়ে গেছে। ওর কোনো কিছু মনে নেই। তারপর আপনি ওখান থেকে ব্যাক করেন। আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসি। ওকে। সো এই যে ঘাড়ে থাপ্পড় দিয়ে যে ব্যাপারটা বললেন, এরকম একটা ঘটনা কিন্তু আছে যে ঘাড়ে থাপ্পড় দেওয়ার মতো, হ্যাঁ, এই ঘটনাটা শুনি তো আমরা একটু। তার আগে রাস্তাতে আমি একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে অনেকেই আছে যারা এই দেখতে চায় যে গোস্ট, কিংবা আপনি কিছু এই কথাটা বললেন যে গোস্ট কিংবা জিন, স্পিরিট, হোয়াটএভার দ্যাট ইজ, অনেকেই দেখতে চায়। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, কাজ লাস্ট ডেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চিটাগাঙে। কিছু আপনার, তো এবার এসএসসি পাস করে তারা নতুন কলেজে উঠেছে। আচ্ছা, এই ঘটনাটা আমরা পরে আসছি। আচ্ছা ঠিক আছে। আমরা তার আগে একটা একদম রিলেটেড ঘটনা, যেহেতু আমরা একটা ঘটনা শুনে আসি, ঘাড়ের যে ঘটনাটা, ঘাড়ে থাপ্পড় দেওয়া, এটা অ্যাকচুয়ালি আমাদের খিলগাঁও এলাকায়। তো আমি মাদ্রাসাটার নাম, কোনো কিছুর নাম উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু ওটা একটা ঝিল পার ছিল আগে, ঝিল ছিল। তো ঝিলের উপরে বালুর মাঠ, ইভেন একটা মাদ্রাসা, তার পাশাপাশি মসজিদ। তো ওটা আপনার ওখানকার যে ইমাম, মসজিদের ইমাম, আর যে আপনার ইকরামা মাদ্রাসার যে একটা প্রিন্সিপাল, তো ওনারা দুজনেই স্বপ্ন দেখছে প্রথম 3 রাত যে ওই বালু মাঠ আর ওই মাদ্রাসার যে বাচ্চারা পরে খেলাধুলা করে, ওখানকার 7 জনকে নিয়ে যাবে। এটা কি এলাকার সবাই জানে? এলাকার সবাই জানে। তো 7 জনকে নিয়ে যাবে যারা এক মার এক সন্তান।
আচ্ছা, এক মার এক সন্তান। প্রথম 3 দিন তারা এরকম স্বপ্ন দেখার পরে অনেক হুজুর টুজুর আনে, অনেক কুফরি কালাম হয়, বাট ঠিকই 3 দিন পর, স্বপ্ন দেখার 3 দিন পর, 1 সপ্তাহের মাথায় স্টার্ট হয়ে যায় কাহিনীটা। তো যখন খেলতে আসে বাচ্চারা, সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যারা এক মার এক সন্তান তারা এই মাঠে সন্ধ্যার পরে না থাকতে। কিন্তু বাট খেলার ছলে হঠাৎ সন্ধ্যার পর এরকম হয়, ঘাড়ে আপনার স্ল্যাপ দেওয়া হয়। তো যেই খাইছে থাপ্পড়টা, তার 3 দিন সে জ্বরে ভুগছে এবং 3 দিনের মাথায় তার পুরো শরীর নীল হয়ে যায় এবং তার মুখ থেকে সাদা সাদা ফেনা মুখ থেকে বের হয়, এবং যেদিন এটা হয় সেদিন রাতে সে মারা যায়। এরকম করে 4 জন মারা গেছে। তো 5 জনের বেলায় আর 3 জনকে আর মারতে পারে নাই, নিতেও পারে নাই। ওনারা অনেক কুফরি কালাম প্লাস পুরাটা বাদছে এরকম করে। আর ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মানে মনে হয়, মানুষজন অনেকেই লেখেন আমাদের কাছে, সেটা হচ্ছে যে হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়া, এবং ঘুম ভেঙে গিয়ে হঠাৎ করে অবাস্তব বা মানে উদ্ভট বা উইয়ার্ড কিছু দেখে ফেলা। এই যে ঘুমটা ভাঙে, আমার কাছে প্রশ্ন হচ্ছে ঘুমটা ভাঙায় কে? খুবই অদ্ভুত ব্যাপার। হঠাৎ করে ঘুম ভেঙে আপনি যদি দেখেন যে আপনার ঘরের ভেতরে আরেকজন মানুষ, মানে তার অস্তিত্ব, তাহলে আপনি কি করবেন? এটা সুবিধার জন্যই বলছি যে রাতের বেলা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার হয়তো ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে আপনি উঠলেন, ওঠার পরে দেখলেন যে আপনার সামনে কিছু একটা নড়ছে বা কেউ একজন দাঁড়িয়ে আছে। আসলে মানুষ যেভাবে চিন্তা করে ঠিক সেরকম কিছুই দেখা যাবার কথা। এর একটা সহজ উপায় আছে। আমি আমাদের যারা একদম শুরু থেকে আছেন তাদেরকে আমরা এই মানে টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম, আমরা বলেছিলাম, অনেকে তো নিজেও জানেন, তারপরে বলবো যে যারা জানেন না তাদের জন্যই বলছি যে আপনারা চাইলে সেই সময় একদম মানে নিজেকে মানে হয় একটা জিনিস করতে পারেন যে আমি যা দেখছি তা ভুল দেখছি, এরকম কিছু বলে একবার ট্রাই করতে পারেন। অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা আমার বাড়ি এবং তুমি যে আছো সে মোটেও এখানে অ্যালাউড না, এরকম কিছু একটা বলে আপনি ট্রাই করতে পারেন। কিন্তু তাছাড়া কিছু করা থাকে না ওই সময়। আর সাধারণত দেখা যায় যে ওই সময় খুব বেশি রকমের পানির পিপাসা পায়। সো আমার যেটা মনে হয় যে রাতের বেলা ঘুমানোর আগে, যাদের কোনো ঝামেলা যাতে না হয়, প্রচুর পরিমাণে পানি টানি মানে যা লাগে সেটা ঘুমানোর আগে খেয়ে টেয়ে নেবেন, তারপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে ঘুমাতে যাবেন, এবং দেখবেন যে ঘুমানোর আগে দরজা জানালা সবকিছু ঠিক মতন বন্ধ আছে কিনা। যারা অনেক সাহসী তারা অবশ্যই দরজা খুলেও ঘুমাতে পারেন। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা দেখি যে হঠাৎ করে মাঝে মাঝে আমাদের কিন্তু ভুলও দেখি অনেক সময় যে পর্দাটা হয়তো সরে গেছে, পর্দার পাশ দিয়ে কোনো একটা ছায়া নড়ছে। আমি একটা ঘটনা এরকম বলি যে আমার নিজের সাথে এটা হয়েছে আমার বাসায়। সেটা মাঝে মাঝে দেখি যে আমার জানালায় যে থাই গ্লাস, ওই গ্লাসটা একটা কাহিনী, সেটা হচ্ছে যে পর্দাটা সবসময় সরিয়ে দিতে হয় কারণ একটা এসি আছে, এসিটা হচ্ছে একদম থাই গ্লাসের নিচে, মানে জানালাটার অর্ধেকটা এসি, তার ওপরে হচ্ছে ওপরেটা কাজ দেওয়া। সুতরাং দেখা যায় যে এসিটার জন্য পর্দাটা সরিয়ে দিতে হয়, কারণ আমার পর্দাটা একদম পুরোপুরি মাটি পর্যন্ত। তো সরিয়ে দেওয়ার ফলে হয় কি, ওপরের যে গ্লাসটা আছে সেই গ্লাসটা মানে জাস্ট একদম পুরোপুরি ওপেন থাকে, এবং সেখান থেকে বাইরের অন্ধকার ছাড়া কিছু দেখা যাওয়ার কথা না। আমার বাসা থেকে বেশ কিছু অনেকটা দূর পর্যন্ত কিন্তু গাছপালা, আলো টালো এই সমস্ত আছে। সো আমি মাঝে মাঝে হঠাৎ করে টিভি দেখতে দেখতে চমকে চমকে উঠছিলাম যে ওই পাশ থেকে মনে হয় যে কিছু একটা গেল, জাস্ট জানালার এ পাশ থেকে ও পাশ পর্যন্ত কিছুটা গেল, একটা আলোর মতন, এবং ঠিক চারকোনা টাইপের। আমি দেখি যে শেপ টেপ সবকিছু তো মিলে যাচ্ছে, যেরকম চারকোনা শুনেছিলাম সেরকমই চারকোনা ছোট্ট একটা আলো। মাঝে মাঝে আবার দেখি যে কাঁপছে জিনিসটা, আমি তাকাতে সাহস পাই না, যে অনেক রাত্রে, সেটা রাতের দিকে এটা বেশি হয়। তখন আমি ভাবছি না, কোনো দিকে তাকানোর বাবা দরকার নাই, কারণ কি দেখবো, হয়তো ভুল দেখবো কিন্তু মনে হবে যে সত্যি। তো এরকম কিছু। তো আমি আজকে এই যে একদম মানে অফিসে ভূত এফএমে আসার আগে পর্যন্ত আমি এই জিনিসটা দেখেছি এবং চুপচাপ চেপে গেছি যে না, ওইদিকে তাকানো যাবে না, এবং যা দেখছি দেখে ফেললে ঝামেলা হবে। আমরা যখন দেখি যে ভূত অনেক সময় দেখতে যায় জোর করে, আর আমি যেটা করি যে না থাক, দেখবো না। মাঝে মাঝে যেটা হয় যে আমি বলেছিলাম যে আয়নার ব্যাপারটা, যে আয়নার দিকে তাকালে ভুল কিছু দেখে ফেলতে পারেন, বা আয়নার দিকে তাকালে হয়তো আপনি অন্য কোনো কিছু দেখে ফেলতে পারেন, ঘরের মধ্যে হয়তো নিজেকেই দেখতে পারেন। একদিন হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে দেখতেই পারেন যে নিজেকে ভীষণ অপরিচিত লাগছে, অন্যরকম। ঠিক আপনি এই চেহারাটা এতদিন ধরে দেখেননি, আপনার নিজের চেহারা সম্পর্কে যেটা মনে আছে আপনার, সেই চেহারাটা এইটা না, অন্য কোনো একটা চেহারা। কেমন লাগবে? খুবই উদ্ভট লাগার কথা। তো আমি আয়নার দিকে এরকম মাঝে মাঝে তাকাই না, আবার মাঝে মাঝে খুব সাহস করে তাকাই, আর দেখি না কি হয়। তো যাই হোক, জানালার দিকে যেহেতু ওই পাশটা পুরোপুরি অন্ধকার, সুতরাং আমার তাকাতে সাহস হয়নি। তো আজকে আমি আসছিলাম, আসার পর ঠিক আছে, ভালো কথা যে ভূত এফএমে যাচ্ছি, ঠিক আছে, যদি এরকম কোনো কিছু আসলে হয়ে যায় তাহলে সবার সাথে শেয়ার করা যাবে। তো আমি জাস্ট জানালার দিকে তাকালাম, এবং তাকানোর পরে খুব উদ্ভট লাগলো আমার কাছে, কারণ আমি দেখলাম যে আসলে ওটা কিছুই না, আমার রুমে যে টিভিটা, সেই টিভিটার ছায়াটা পড়ে হচ্ছে থাই গ্লাসে, এবং সেটা তখনই হয় যখন দেখা যায় ইলেকট্রিসিটি গেছে, বা মানে হয়তো আমার এইটা দেখা যায় যে মানে ওই পাশে মানে জাস্ট মানে ধানমন্ডি যদি আমি বলছি যে ওইদিকে হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে, তখন ওই পাশটা অন্ধকার হয়ে যায়, পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার কারণে এই পাশে তখন একদম মানে পুরোপুরি গ্লাসটা আয়না হয়ে যায় আর কি। তো তখন টিভি আমি যখন রিমোট দিয়ে চেঞ্জ করছি বা সিন চেঞ্জ হচ্ছে, তখন ঠিক ওই সাথে আলোটা কাঁপছে,
এবং ওখানে ওইরকম মানুষের মতো কোনো সময় একদম মানে লাল, কোনো সময় বেগুনি, কোনো সময় নীল, এরকম নানা ধরনের আলো আসে। সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছিল এতদিন ধরে, যে না ওই পাশে কি যেন আছে, কি যেন আছে, কি যেন আছে। সাহস করে দেখে ফেললাম এবং তখন দেখলাম যেটা টেলিভিশনের আলো ছাড়া কিছুই না। সুতরাং এরকম সাহসী যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘরের ডানে বায়ে পাশে তাকাবেন, এই মুহূর্তে পর্দাও ইচ্ছা করলে সরিয়ে দিতে পারেন এবং পুরো ঘর অন্ধকার করে আমাদের সাথে থাকতে পারেন, শুনতে পারেন ভূত এফএম এবং সেই সাথে এই সমস্ত এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে পারেন। আমাদেরকে এসএমএস করেছেন ঈশা এবং তিনি বলেছেন যে তিনি বলেছেন যে ভূত এফএম, আচ্ছা ভূত এফএম এর বদলে গান শোনানো একেবারেই যাবে না, সেটা তিনি বলে দিয়েছেন। না, আমরা তো অনেকক্ষণ ধরেই কথা বলছি আপনাদের সাথে, রাইট? জেমস আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন রনি এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন ফিরোজ, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জয়, প্রিয়া এসএমএস করেছেন, মিল্টন এসএমএস করেছেন। তো যারা এসএমএস এখনো করতে চাচ্ছেন, তামিম এসএমএস করেছেন এবং তামিম আমাদের টেকনিকটা শিখিয়ে দিয়েছেন, রাইট? এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। তামিম বলেছেন যখন এরকম উদ্ভট কিছু দেখে ফেলবে তখন বলবেন ইউ আর নট ওয়েলকাম হিয়ার, এটা বলে ফেলবেন। এটা বললে অনেকটা লাভ হয়। খুলনা থেকে থ্যাংক ইউ তামিম, সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এই ব্যাপারটা। আশায় আমাদের এসএমএস করেছেন। সো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা এসএমএস করতে চান বা এই মুহূর্তে আমাদেরকে জয়েন করলেন, তখন অবশ্যই 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 আমাদের এসএমএস করার নিয়মটা আমি একবার বলে দিতে চাই। সেটি হচ্ছে যে শাউট লিখবেন, SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখবেন, তারপরে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা লিখবেন BHOOT ভূত FM @Radio Furti RADIOFOORTI radiofurti.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন, অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ। ফোন নাম্বারটা অবশ্যই অবাস্তব হওয়া যাবে না, কারণ আপনি ঘটনা যদি সিলেক্টেড হয় এবং আপনি যদি চান যে স্টুডিওতে সে শেয়ার করবেন তাহলে অবশ্যই আপনার ফোনটা হতে হবে একেবারে মানে যেটার অস্তিত্ব আছে আর কি, এবং যেটা বন্ধ থাকে না আর কি। লাহিন বাবলু, আচ্ছা বাবলি আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন, আমাদেরকে নাগিব এসএমএস করেছেন, গরম ভূত আমাদের এসএমএস করেছেন, বাহ নামটা বেশ পছন্দ হলো। অন্তু আমাদের এসএমএস করেছেন শেওড়াপাড়া থেকে। আচ্ছা শেওড়াপাড়ার নামটার ভেতরেও কিন্তু কেমন একটা ওরকম মানে একটা ব্যাপার আছে, মানে একটা ভৌতিক ব্যাপার আছে। শেওড়াপাড়ার নামটা শুনে কেমন যেন গা ছমছম করে, মানে কিছু কিছু নাম এরকম আছে কিন্তু। সুধন লিখেছেন, সুতরাং তার আগে বলে দিই শেওড়াপাড়ার লোকজন একটু সাবধানে থাকবেন তাহলে, যেহেতু গা ছমছম একটা ব্যাপার আছে। সুধন লিখেছেন মালিবাগ থেকে, খুব মজা পাচ্ছেন তিনি, বা বাবা মানে ভয়েও মজা পায় মানুষ, খুব অদ্ভুত। আমিনুল লিখেছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আর এছাড়া আমাদের এসএমএস করেছেন রাত্রি এসএমএস করেছেন আমাদেরকে। আর আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন রাব্বানি, আমাদেরকে এসএমএস করেছেন জামাল নরসিংদী থেকে, ডেমরা থেকে আমাদেরকে এসএমএস করেছেন। সেটা হচ্ছে যে কি আচ্ছা আমি নামটা পড়তে পারিনি, আরেকবার একটু সহজ করে লিখবেন। শুভ্র আমাদের এসএমএস করেছেন। আর এছাড়াও দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করে বলছেন, শুভ্র বলছেন এসব কি হচ্ছে, আসল প্রোগ্রাম কই, শুধু গান কেন ভাই, গান এত কখন শোনালাম, আপনারা কি গান শুনতে পাচ্ছেন? গান শোনার কিন্তু কারণ নাই, কারণ আমরা অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। আর আমাদের শো প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে, আমরা আর কিছু ঘটনা শুনবো। আর কারো কোনো ঘটনা আছে নাকি? আচ্ছা ঘটনা আছে। সো আমরা তাহলে একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নেই আমরা আবার সিলেক্ট করে ফেলি যে কি কি ঘটনা শুনবো। আর সেই সাথে আপনারাও শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম। আর একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনে যাচ্ছি আমরা। আমাদের হাতে অনেক ঘটনা এখনো আছে। অনেকে আমাদের ইমেল করছেন, অনেকে আমাদের এসএমএস করছেন। আয়েশা আমাদের এসএমএস করছেন, দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করছেন বিপাশা, আমাদের এসএমএস করেছেন কানন, এসএমএস করেছেন মদন ভূত, এসএমএস করেছেন লুবনা খুলনা থেকে, এসএমএস করেছেন নদী কাজীপাড়া থেকে, এসএমএস করেছেন সাইদ সিলেট থেকে, এছাড়া এসএমএস করেছেন জিহান পটুয়াখালী থেকে। আর আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন মাহবুব সাভার থেকে। আচ্ছা তিনি বলছেন যে তিনি বাথরুমে যেতে পারছেন না, অলরাইট, কাউকে ডাক দিয়ে তোলেন বাসাতে, তুলে তারপরে বলেন যে আপনাকে হেল্প করতে। আমাদেরকে এসএমএস করেছেন মিলনদা, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সেতু, নুসরাত, ফারিহা উত্তরা থেকে, খুব এনজয় করছেন। সাদাদ আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ইনভিজিবল ভ্যাম্পায়ার। আচ্ছা ভ্যাম্পায়ার ইনভিজিবল হতে পারে তাহলে। আমাদেরকে শিপন এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন রাজাকারের ভূত, আচ্ছা এই ভূতটা আমরা চাই না। আমাদেরকে এসএমএস করেছেন ভয়, আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও রিভার, আচ্ছা এছাড়াও বিপ্লব এসএমএস করেছেন আমাদেরকে। যারা এসএমএস করেননি এখনো পর্যন্ত তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো ইমেল আছে, সেই ইমেলগুলো আমরা কিছু একটা করে হয়তো পড়বো যদি সময় থাকে হাতে। আর যারা ইমেল পাঠাবেন তাদেরকে আমি বলি যে আমাদের ইমেল পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে আপনার, আচ্ছা ইমেল পাঠানোর জন্য ভূত FM @radiofurti.fm আপনারা ইমেল করতে পারেন। BHOOT
fm@radiofurti.fm এখানে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। যাই হোক, আমাদের হাতে আরো কিছু ঘটনা রয়েছে এবং আমাদের গেস্টরা ওয়েট করছেন, সেই ঘটনাগুলো আমরা জানবো এবং সেই সাথে আপনাদের SMS গুলো কিছু কিছু করে পড়বো। এই মুহূর্তে আমরা আবারও শুনি আর একটা ঘটনা, সেরকম একটা ঘটনা আমরা শুনছি শাহরিয়ারের কাছ থেকে। শাহরিয়ার, কি ঘটনা শোনাবেন আমাদের এবার? আমি একটা ঘটনা বলেছিলাম হুম লাস্ট এপিসোডে যে হুম যাত্রাবাড়িতে আমার একটা ফ্রেন্ড তার মাকে দেখেছিল হুম যে সে ঘুমিয়ে আছে, তার মাকে দেখছে, সে অনেকক্ষণ ধরে সে বসে আছে বাট কোনো রেসপন্স করছে না। হুম তো সাডেনলি সে তার মার রুমে যায়, দেখে যে তার মা ঘুমিয়ে আছে হুম এবং সে তার মাকে যখন ডেকে নিয়ে আসে, ওকে নিয়ে আসার পর দেখতে পারে যে ঠিক তার মার মতন একটা মহিলা সামনে দিয়ে চলে গেল এবং সেই ঘটনাটা আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মা দুজনই দেখেছে। আচ্ছা তো আমি ওটা নিয়ে আমি বলছি যে এটা আমি বললাম। তো এই হিস্ট্রিটা যেখান থেকে স্টার্ট হয়েছে, আমি ঘটনা যেখান থেকে স্টার্ট হয় সেটা হচ্ছে আজকে থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে হুম একটা বাচ্চা হয় এবং জাস্ট একটা বেবি বর্ন করে। তার শেপটা এরকম ছিল অ্যাজ লাইক ডেমন। আমরা ডেমন বলতে Okay. যেটা বুঝি যে চোখগুলো অনেক বড় বড়, দাঁতগুলো অনেক বড় বড়। তো এরকম একটা বেবি হয় যে আমি দেখে মনে হয় যে এটা কোনো হিউম্যান চাইল্ড না। ওকে, আচ্ছা আমরা ওই ঘটনাটা আসি, আপনি কি দেখেছিলেন এটাতে আসি। বলছি। তো এখান আমি টোটাল ঘটনাতে আসছি। না, আপনি শুধু ওইটা বলেন যে আপনি কি দেখেছিলেন বা আপনাদের যে এক্সপেরিয়েন্সটা হয়েছিল ওইখানে সেটা বলেন। সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে যখন আমরা ফ্রেন্ডকে বলি যে আচ্ছা তোমার বাসায় কি সত্যি এরকম কিছু হয়, তুমি তো আমাকে বলেছিলে, বাট আমরা দেখতে চাই এরকম কিছু একটা আছে কিনা। হুম তো সে আমাদেরকে বলে ঠিক আছে একদিন রাতে তুমি আসো আমাদের বাসায়। তো আমরা সব ফ্রেন্ডরা যাই। তো যাওয়ার পর আমরা অরিজিনালি কিছু হয় কিনা সেটা দেখার জন্য ছাদে একটা ক্যামেরা লাগাই আর জানালা দিয়ে একটা ক্যামেরা লাগাই। কারণ অনেকে জানালা দিয়ে দেখতে পারে যে কেউ বসে পা নাড়াচ্ছে, ন্যাচারালি পানিতে বসে পা দোলালে যেরকম করে ঠিক ওরকম ভাবে কেউ পা দোলায় সে দেখে, এবং ছাদে নুপু পড়ার সাউন্ড, দৌড়াদৌড়ি করছে, কান্নার সাউন্ড পায়। হুম তো এই জন্য আমরা ওখানে জানালা একটা ক্যামেরা লাগাই এবং ছাদে একটা ক্যামেরা লাগাই। তো Okay. লাগিয়ে আমরা রুমে চলে আসি, কারণ আমরা অনেক প্রায় 2 ঘন্টার মতন ওখানে স্টে করি, বাট কিছু আমরা দেখতে পাই না। হুম তো সাডেনলি আমার একটা ফ্রেন্ড জানালার কাছে যায়, যে দেখে যে কেউ একজন ছাদে বসে পা দোলাচ্ছে, ওকে বাট তার কোমরের উপরে শেপটা দেখা যাচ্ছে না। আচ্ছা তো তখন আমরা ওর বাসাটা এরকম যে ওর ছাদ থেকে ওর পরের 6টা বাড়ির ছাদ পর্যন্ত যাওয়া যায়, নো ডিস্টেন্স, নো গ্যাপ। তো আমরা চিন্তা করি হয়তো অন্য কোনো ছাদ থেকে কেউ আসছে। তো দেখার জন্য আমরা সঙ্গে সঙ্গে আমার খালেদ আর আমার একটা ফ্রেন্ড হুম দৌড় দিয়ে উপরে যাই যে কি হচ্ছে আসলে, জিনিসটা কি দেখবো। হুম তো যাওয়ার পর দেখি যে না, উপরে কিছু নেই। আচ্ছা দেন সাডেন আমরা নিচে ফোন করে বলি আচ্ছা তোমরা কি এখনো দেখছো ওটা? বলে যে হ্যাঁ আমরা তো স্পষ্ট দেখছি যে একটা পা আলতা দেয়া, পাটা দোলাচ্ছে, বাট আমরা বললাম যে আমরা তো ছাদে কিছু দেখছি না। আচ্ছা তখন যে ফ্রেন্ডের বাসায় আমরা যাই সেগুলো বলে যে ঠিক আছে থাকা লাগবে না, এটা কাজ করে তোমরা চলে আসো নিচে। হুম তো আমরা যখন চলে আসবো, আমি ক্যামেরাটা খুলে নিয়েছি হাতে, তখন ও রেকর্ড হচ্ছে। তো সাডেনলি আমার চোখ পড়ে ওর বিল্ডিং এর ফ্রন্টের দিকে একটা গ্রিল নড়ছে, হুম বাট গ্রিল গুলো আপনার 1.5 ফিট, তো বাতাসে এটা নড়ার কোনো পসিবিলিটি নেই। রড নড়ছে, একটা হাফ কনস্ট্রাকশন বিল্ডিং। তো সাডেনলি আমি খালেদকে বলি যে খালেদ তুমি কি দেখতেছো যে ওখানে একটা কিছু রডটা নড়তেছে? তো খালেদ বলে যে আমি দেখতেছি যে একটা বাচ্চা ওখানে ঝুলতেছে। হুম আমি তুমি ফাইজলামি করতেছো আমার সাথে, ও বলে যে তুমি ভালো করে তাকায় দেখো কি হচ্ছে ওখানে। তো আমি যখন তাকায় দেখি যে একটা বাচ্চা রডটা ধরে ঝুলতেছে ওকে এবং রডটা মুভ করতেছে। তো আমরা কাছে যাই, কাছে যাওয়ার পর সাডেনলি বাচ্চাটা ভ্যানিশ হয়ে যায়। তো হঠাৎ করে আমাদের গরম লাগে স্টার্ট হয়, যে আমি ছাদের মধ্যে গরম লাগতেছে, ঘেমে যাচ্ছি এরকম লাগতেছে। তো আমার আরেকটা ফ্রেন্ড ছিল হিমু, তো হিমু আমাকে বলতেছে এদিকে তাকা। তো যখন তাকানোর পর স্পষ্ট ভাবে আমরা তিনজনে দেখছি যে কোনো একটা হিউম্যান বডিকে যদি স্ম্যাশ করে দেওয়া হয়, যেরকম থেতলানো হবে, ওরকম ধূসর কালারের একটা কিছু স্পষ্ট আমাদের সামনে দিয়ে একবার যাচ্ছে একবার আসছে। ওকে, ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। আমাদের হাতে আরো একটা ইমেল রয়েছে, আমরা ইমেল পড়বো এবং যিনি লিখেছেন যে খুশালা সিনহা বা এরকম টাইপের একটা নাম। আচ্ছা, খুশাল সিনহা, রাইট? আমি যদি নামটা ভুল করতে না চাই, মানে ভুল না পড়ে থাকি। তিনি লিখেছেন যে আমার বাসা সিলেটের শিবগঞ্জে 2 বছর আগে আমার সঙ্গে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমাদের পাড়ার শেষ সীমানায় একটি বিল্ডিং আছে যা খুবই পুরনো। আমার মা বাবা আমাকে প্রায়ই বলতো যে ওখানে ভুলেও যেও না এবং যাওয়ার প্রয়োজন নেই। তাই সেই বিল্ডিং এর সামনে একটা ফিল্ড আছে যেখানে আমরা ক্রিকেট খেলতাম। তো একদিন আমরা খেলছিলাম, খেলতে খেলতে কখন সন্ধ্যা হয়েছে এবং সন্ধ্যা হয়ে গেছে সেটা আমরা খেয়ালও করিনি। যখন খেয়াল হলো সবাই বাসায় মার খাওয়ার ভয়ে শেষ করলাম। আমরাও যাই তাড়াতাড়ি ফিল্ড থেকে বের হয়ে মাঠ থেকে। আচ্ছা, এই লেখাগুলো মানে কি বলবো, খুব একটু এলোমেলো হবে। যখন খেয়াল হলো সবাই বাসার মার খাওয়ার ভয়ে শেষ করলাম, আমরা যাই তাড়াতাড়ি ফিল্ড থেকে বের হলাম এবং মাঠ থেকে আমার নাম ধরে কি যেন ডাকলো। আমি আমার বন্ধুদেরকে বললাম যে তোমরা যাও, আমি দেখে আসছি।
তো মাঠের এক কোনায় আমার বন্ধু রুহুল দাঁড়িয়ে। তাকে দেখে আমি অবাক, কারণ সে তার বন্ধুদের সঙ্গে সেন্ট মার্টিনে পিকনিকে গিয়েছিল। আমি তাকে বললাম, কি কখন আসলি? সে বলল, এই তো কিছুক্ষণ আগে এলাম। আমাকে বলল যে কুশল, বিল্ডিং এর ভেতরে আমার দামি বল পড়ে আছে, কাল আমার দরকার, প্লিজ আমার সঙ্গে চলো, নিয়ে আসি। রুহুল আমার ফ্রেন্ডদের মাঝে খুব ক্লোজ আর কি। আমরা ভাইয়ের মতো, তাই কোনো প্রশ্ন না করে তার সঙ্গে চললাম। যদিও বিল্ডিং এর কাছে চলে আসলাম এবং আমার কানে কেন জানি মনে হলো আমার সামনে খারাপ কিছু একটা আছে, এবং প্রায় অন্ধকার হয়ে গেল চারিদিক, মানে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। সেই সঙ্গে আমার মনে হলো যে আমার সঙ্গে যে আছে সে রুহুল নয়, অন্য কেউ, কারণ সে চুপচাপ আমার দিকে চেয়ে আছে, কোনো কথা বলছে না। কিন্তু রুহুল প্রায়ই অনবরত কথা বলতো, হাসাহাসি করতো, মানে তার ক্যারেক্টারে মিলছে না এরকম একজন মানুষ। আমি তাকে বললাম, রুহুল আজকে রাত হয়ে গেছে, বাদ দাও, কাল সকালবেলা আসবো। সে বলল, কোনো মতেই না, আমার সঙ্গে ভেতরে চলো, কিছু হবে না। আমি বারবার বলতে লাগলাম, ইচ্ছে করছিল দৌড়ে চলে আসি, কিন্তু ভয়ে আমার হাত পাও নড়ছিল না। আমি বারবার না বলাতে হঠাৎ রুহুল এমন চিৎকার দিল, যা আজকেও আমি দুঃস্বপ্নে শুনি। খুব ভয়ানক গলা, যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। হঠাৎ সে আমার হাত চেপে ধরলো আর বলল তার সঙ্গে ভেতরে যাওয়ার জন্য। হঠাৎ আমি লক্ষ্য করলাম তার চোখটি পুরোপুরি কালো, তার চোখে কোনো মণি নেই, এরকম একটা চোখ, এবং দৃশ্যটা দেখে মনে হয় এটা আমি আর সহ্য করতে পারবো না, এবং পারলাম না, জ্ঞান হারালাম। বাকি ঘটনাটা আমার আরেক বন্ধু প্রকাশের কাছ থেকে শোনা। ওই দিন তারাও যাবার সময় রুহুলের কণ্ঠ শুনেছিল, কিন্তু বাসার ভয়ে আমার জন্য ওয়েট না করে সবাই বাসাতে চলে আসে। রাত 8টা-9টা যখন বাজে, তখন আমি ঘরে ফিরিনি। আমার বাসার সবাই প্রকাশের বাসাতে যায় এবং সবাই জানতে চায় যে আমি কোথায়। প্রকাশ শুনে অবাক হয়ে সে বলল যে খেলা শেষে রুহুলের সঙ্গে মাঠে ছিল। এই কথা শুনে আমার বাবার মুখ প্রায় ভয়ে অন্ধকার হয়ে গেল। তাড়াতাড়ি কয়েকজনকে ডেকে আমাকে খুঁজে বের করা হলো। ওদিকে আমার মা কেঁদে কেঁদে কাহিল অবস্থা। আমাকে কোথাও না পেয়ে বাবার যখন খুব করুণ অবস্থা, তখন ওই বিল্ডিং এর পাশ থেকে যেন কেউ একজন আমার নাম ধরে ডাকলো, বলল আমি এখানে পড়ে আছি। বাবা জলদি সেই জায়গায় গেলেন এবং বিল্ডিং এর বারান্দায় আমি পড়েছিলাম। শরীর ভয়ানক গরম আর আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আমার বাবা এখানে আমার বাবা এখানে আর কখনোই পেল না যে খুব অদ্ভুত টাইপের লেখা, আসলে পড়তে খুব সমস্যা হচ্ছে। আমার বাবা এখানে আর কাউকেই পেল না যে তাকে খবর দিল, তার কোনো চিহ্ন ছিল না। তার হচ্ছে যে ব্যাপারটা আমি একটু সহজ করে বলি, যে তার বাবা ওখানে যখন পৌঁছালেন তখন দেখলেন যে সেখানে কেউ নেই, সুতরাং কে তাকে খবর দিল যে এখানে তার ছেলে পড়ে আছে, এই ব্যাপারটা তিনি বোঝাতে চেয়েছেন। এবং তারপরে তিনি মাকে হসপিটালে নিয়ে যায়, এবং তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। বাবা সবাইকে বলল যে কেউ তাকে কি আমি পড়ে আছি বলে দেখেছিল নাকি, সবাই বলল না, কেউ। আমি ঠিক বুঝিনি, ব্যাপারটা খুবই অদ্ভুত। ভয়ের কথা হলো যে রুহুল নাকি, ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাটা, সেটা হচ্ছে তার বাবা কোনো একজনের ডাক শুনে তার কাছে যায় এবং তাকে উদ্ধার করে এবং তাকে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করা হয়। এবং ট্রিটমেন্ট শেষে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে বোঝা যায় যে সবার যে আতঙ্কের কারণ, এবং যে ঘটনাটা যে রুহুল ফিরে আসেনি এবং রুহুলের সঙ্গে ঘুরতে গিয়েছিল সবাই, এটা বলছে তার বন্ধুরা। এবং সেই জন্য যে তার বাবা মা সবার আতঙ্কের কারণ, এই কারণটা হচ্ছে ঘটনার একদিন আগে সেন্ট মার্টিনে রুহুল ঠিকই গিয়েছিল, সেটা একদমই সঠিক তথ্য। বাট ঘটনার একদিন আগে, যেদিন সে ডাকটা শুনতে পায়, তার ঠিক একদিন আগে রুহুল সেন্ট মার্টিন থেকে ফেরার পথে একটা ডুবে মারা যায়। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ডুবে মারা যায়, এবং সেই ব্যাপারটাই হয়েছিল যে একজন মৃত মানুষের ডাক শুনে সে গিয়েছিল। অনেক কষ্ট দিলাম এই জিনিসটা পড়ার জন্য। যাই হোক, আমাদেরকে অনেকে SMS করছেন এখন স্টিল, আমি দেখতে পাচ্ছি আতিক আরিয়ান আমাদের SMS করেছেন, সুমন SMS করেছেন, জুয়েল SMS করেছেন আমাদেরকে, এছাড়াও জসিম SMS করেছেন, মহসিন হোসাইন SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন মাহবুব তাসনিম, এছাড়াও জন নিলয় SMS করেছেন আমাদেরকে, সেতু SMS করেছেন আমাদেরকে, রাসেল SMS করেছেন আমাদেরকে, তারিকুল, তাপস ময়মনসিং থেকে, আসুম সহ আরো অনেকে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। আজকে আর বাড়াবো না, বরং আজকে এখানে শেষ করব। সামনে আগামীকাল একটা বিশেষ দিন, 26 মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। সুতরাং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা থাকলো সবার জন্য, এবং আমরা